হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি আছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, নয়তো সিলেবাসটি কিন্তু সঠিক অর্থে বুঝতে পারবে না। এখন সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সাজেশান, তোমাদের এবার 2024 সালের যে সাজেশান আছে সিসি 14 এবং সিসি 13 পেপারেরও সাজেশান, আমি এর আগে আমার এই চ্যানেলে সেই ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এখন আমরা আলোচনা করব আমাদের সিলেবাস নিয়ে। তা দেখো, সিলেবাস হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 14, এই পেপারটির নাম হচ্ছে বিশ্ব রাজনীতির ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এর সময়সীমা ধরা আছে 1945 থেকে 1994, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং 1994 সাল পর্যন্ত। এখানে সোভিয়েত ইউনিয়নের ভাঙন হয় এই 1994-এ, এই টাইমটা ধরা আছে। সময়টা বেশি নয়, প্রায় এখানে 50 বছরের ইতিহাস আছে। এর আগে তোমরা সিসি 12 পেপারেও আধুনিক ইউরোপ পড়েছিলে, সেখানে ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে 1789 থেকে 1939 বা 45 সাল পর্যন্ত তোমরা পড়েছিলে সিসি 12। তারপর থেকেই আবার সিসি 14 পেপারটি শুরু হয়েছে। তো এখানে আমাদের 10টি মডিউল আছে সিলেবাসে, আমরা মডিউল ধরে ধরে আলোচনা করব। দেখো, প্রথম মডিউলে রয়েছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এবং রাশিয়া একসাথে জোট বেঁধে যুদ্ধ করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বের বিভিন্ন জায়গার উপর আধিপত্যকে কেন্দ্র করে এই দুটি দেশের মধ্যে মতানৈক্য ঘটতে থাকে। এছাড়া আমেরিকা ছিল পুঁজিবাদী দেশ, বড় লোকের দেশ, আর সোভিয়েত রাশিয়া ছিল সমাজতন্ত্র বা বামপন্থী রাজনীতির দেশ। অতএব এই দুই দেশের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দেয়, মতানৈক্য, মতাদর্শগত দ্বন্দ্ব দেখা দেয়, আদর্শগত দ্বন্দ্ব দেখা দেয়, যার এই দ্বন্দ্ব এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যে দুটি দেশ সবসময়ই মনে করতো যে যুদ্ধ বেঁধে গেল, এই বুঝি যুদ্ধ বেঁধে গেল। এই রকম একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল প্রায় 40 বছর ইউরোপে, এবং সারা এশিয়াতেও এটা ছড়িয়ে পড়ে। তো এই যুদ্ধের আবহাওয়া তৈরি হয়, কিন্তু কখনো সরাসরি যুদ্ধ বাঁধেনি দুটি দেশের মধ্যে। তাই ঐতিহাসিকরা এই সময়টাকে বলছে ঠান্ডা লড়াই। ঠান্ডাভাবে যেন লড়াই চলছে দুটি দেশের মধ্যে, স্নায়ুর যুদ্ধ বলা হয় এই সময়টাকে। তা তার উৎসটা কি, কীভাবে তার উৎপত্তি হলো, এটা নিয়ে ঐতিহাসিকরা গবেষণা করেছেন এবং এটাকে বলা হয় আদর্শগত উৎসটা কী আছে। এরপর দেখো রয়েছে ইয়াল্টা ও পটসডাম সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি রক্ষার জন্য একটা সম্মেলন হয় ইয়াল্টা এবং পটসডাম, 1945 সালেই হয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি হয়েছিল, ঠিক সেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইয়াল্টা এবং পটসডাম এই দুটি সম্মেলন হয়। তো এটা তোমাদের প্রথম মডিউলে রয়েছে। এরপরে দেখো দ্বিতীয় মডিউলে কি আছে, বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন জায়গায় তার ডলার যে সাম্রাজ্যবাদ, মানে বিভিন্ন দেশের যে আর্থিক পরিস্থিতি যাদের খারাপ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেই সব জায়গায় যাতে সোভিয়েত রাশিয়া গিয়ে সেখানে হানা না দিতে পারে বা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তার জন্য আমেরিকা গিয়ে সেই সব দেশের ডলার সাহায্য দিতে থাকে, টাকা, বিভিন্ন ধরনের আর্থিক ঋণ তাদের দিতে থাকে, এবং এই অর্থ দেওয়ার মাধ্যমে সেই সব দেশের উপরে গিয়ে কিন্তু আমেরিকা নিয়ন্ত্রণে স্থাপন করে। তাহলে বিশ্বে আমেরিকার একটা উত্থান হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আজকে আমরা যেমন দেখি যে আমেরিকা একটা সুপার পাওয়ার, এই উত্থানটা কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হচ্ছে। এখানে দেখো ট্রুম্যান ডক্ট্রিন। তা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান, তিনি এই নীতি নিয়েছিলেন, ট্রুম্যান নীতি, ট্রুম্যান ডক্ট্রিন বলা হচ্ছে। আর আছে মার্শাল প্ল্যান, এটা এই 1949 নাগাদ এই দুটো প্ল্যান নেওয়া হয়। এটা আমেরিকার দুই রাষ্ট্রপতির নাম, ট্রুম্যান এবং মার্শাল। তারা এই পরিকল্পনা নিয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব দরিদ্র দেশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক পুনরুজ্জীবনের দরকার, তাদের আর্থিকভাবে তাদেরকে ঘুরে দাঁড়ানোর দরকার। সেই আর্থিক সহায়তা দিয়েছিল এই দুটি প্ল্যানের মাধ্যমে আমেরিকা সেই সব দেশগুলিকে, যেমন গ্রিস, তুরস্ক, ইরাক, ইরান, বিভিন্ন দেশকে কিন্তু তারা এরকমভাবে অর্থ সাহায্য দেয়, যার ভিতর দিয়ে এই সব দেশগুলো বা দেশগুলিতে সোভিয়েত রাশিয়া আর প্রাধান্য স্থাপন করতে পারেনি। তো এই সব কারণেই কিন্তু এই রাশিয়ার সাথে আমেরিকার দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। এরপরে দেখো ন্যাটো। রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকা একটা সামরিক জোট তৈরি করে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
যাকে বলা হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, যেখানে অনেকগুলো দেশকে নিয়ে আমেরিকা তার যেসব মিত্র দেশ রয়েছে তাদেরকে নিয়ে এই চুক্তিটা করে এবং একটা জোট বেঁধে রাখে, যাতে রাশিয়ার সাথে যদি কখনো যুদ্ধ হয় এই জোট কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। তা আমেরিকা নিজের নিরাপত্তার তাগিদে এই ন্যাটো তৈরি করে। এরপরে সিয়াটো তৈরি হয় পরবর্তীকালে, সাউথ ইস্ট এশিয়ার ট্রিটি অর্গানাইজেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু শক্তিশালী দেশকে নিয়ে এবং আমেরিকার সহযোগী কিছু দেশকে নিয়ে আমেরিকাটা তৈরি করেছিল সিয়াটো, SEATO, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তো যাই হোক, এই ইউনিটে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের কীভাবে উত্থান ঘটছে, ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান এবং ন্যাটোর ভিতর দিয়ে। 3 নম্বর মডিউলে দেখো বিশ্ব রাজনীতিতে সোভিয়েত রাশিয়া, যেমন আমেরিকার উত্থান ঘটছে 2 নম্বর মডিউলে, 3 নম্বরে আমরা দেখছি যে সোভিয়েত রাশিয়ার উত্থান ঘটছে। সোভিয়েত রাশিয়া, দেশটির নাম তো রাশিয়া, সোভিয়েত কী করে হলো? সোভিয়েত হচ্ছে একটা ইউনিটকে সোভিয়েত বলে, অনেকজনকে নিয়ে কিন্তু সোভিয়েত তৈরি করা হয়। তা রাশিয়া, তার পাশে যেসব, রাশিয়া পূর্ব ইউরোপের একটি দেশ এবং এখানে অনেক ছোট ছোট দেশ রয়েছে রাশিয়ার পাশে, পার্শ্ববর্তী অঞ্চলে, যেমন রাশিয়ার পাশে পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া ইত্যাদি দেশ রয়েছে, প্রায় 9-10টা দেশ রয়েছে, ছোট ছোট দেশ। এই দেশগুলোর উপরে রাশিয়া বিভিন্নভাবে তাদের এই সমাজতন্ত্রকে প্রসার ঘটায় এবং এখানে তাদের যে সরকারকে কন্ট্রোল করে এবং এই দেশগুলোকে একত্রিত করে সে একটা সোভিয়েত ইউনিয়ন তৈরি করে, একটা বড় করে একটা ইউনিয়ন তৈরি করে, যার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং এক্ষেত্রে যে সোভিয়েত রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কার স্টালিন, তিনিই করেছিলেন এই কাজ, স্টালিনের এই সোভিয়েত ইউনিয়নটা তৈরি করেন। এবং পরবর্তীকালে রাশিয়ার প্রেসিডেন্ট হন মলোটভ, তিনিও তার যে প্ল্যান নিয়েছিলেন মলোটভ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে এই সোভিয়েত ইউনিয়নকে আরও শক্তিশালী করে তুলেছিলেন। এরপরে কমিকন হচ্ছে এই যে সোভিয়েত ইউনিয়নের ভুক্ত দেশগুলো, এদের মধ্যে পারস্পরিকভাবে আর্থিক লেনদেন, আর্থিক বোঝাপড়া বা অর্থনৈতিক একটা জোট বাঁধা হয়েছিল, যার নাম হচ্ছে কমিকন। এবং এই জোটকে আরেকভাবে বলা হচ্ছে কমিনফর্ম। কমিনফর্ম এগুলো কিন্তু ওই সোভিয়েত ইউনিয়নের ভুক্ত দেশগুলোকে নিয়েই তৈরি করা হয়। এগুলো কেন করা হয়েছিল? কারণ আমেরিকাকে প্রোটেস্ট করার জন্য, আমেরিকার এই ন্যাটো চুক্তির পাল্টা হিসেবে এরা এটা তৈরি করে। এরপর দেখো পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ। তা পূর্ব ইউরোপের দেশগুলোতে সোভিয়েত রাশিয়া তার যে নীতি, সেই নীতিকে প্রসার ঘটায় এবং সেটাকে সোভিয়েতীকরণ করেন। রাশিয়ার মতাদর্শে এইসব দেশগুলোকে নিয়ে আসা হয় এবং একটা ইউনিট তৈরি করে রাখে, সোভিয়েতীকরণ করা হয় এখানে এটা। এরপরে দেখো বার্লিন সংকট। দেখো জার্মানি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হিটলার প্রধান কাণ্ডারি ছিল, জার্মানি হেরে যাওয়ার পর জার্মানিকে ভাগ করে নেয় ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। হ্যাঁ, এবার জার্মানির যে রাজধানী বার্লিন তাকেও 4 ভাগ করা হয়। এবার রাশিয়ার ভাগে একটা দিক পড়ে, রাশিয়া তার ভাগটাকে পুরোটাই পাঁচিল দিয়ে ঘিরে রাখে, যাতে বাইরের আর অন্য কোনো অংশের সাথে তার কোনো যোগাযোগ না থাকে। তো এর ফলে বার্লিনে একটা সংকট তৈরি হয়, বার্লিন ক্রাইসিস বলা হয় এই পাঁচিল দেওয়ার কারণে। এবং একটা সময় কিন্তু এই পাঁচিল ভেঙে দেওয়া হয়, অনেক পরে গিয়ে, সেটা প্রায় 90 সালে গিয়ে, 1990 নাগাদ গিয়ে, তখন আবার 2 জার্মানি একত্রিত হয়। তা একটা সময় জার্মানি 2 ভাগে ভাগ হয় এবং 2 আলাদা দেশে পরিণত হয়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, এই সোভিয়েত রাশিয়ার কারণে। তো এটা নিয়ে হচ্ছে বার্লিন সংকট। এরপরে ওয়ারাস চুক্তি। দেখো এই যে ন্যাটো তৈরি হয়, সিয়াটো তৈরি হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র করেছিল, তার পাল্টা হিসেবে যেমন কমিনফর্ম তৈরি হয়, সেরকম ওয়ারাস বলে একটা আমেরিকায়, রাশিয়ার একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই ওয়ারাস চুক্তি করা হয়। তার এই সোভিয়েতভুক্ত যেসব দেশগুলো তাদেরকে নিয়ে এই চুক্তিটা করা হয়। এটা একটি সামরিক চুক্তি। এর আগে কিন্তু চুক্তি হয়েছে কমিনফর্ম, কমিকন, এগুলি অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে তৈরি হয়, কিন্তু একটা সামরিক গোষ্ঠী হিসেবে প্রথম আবির্ভূত হচ্ছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারাস চুক্তি। তাহলে এই যে রাশিয়ার উত্থানে আমরা কি দেখছি না, মলোটভ প্ল্যান, কমিনফর্ম, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ কীভাবে হচ্ছে, বার্লিন ক্রাইসিস কীভাবে তৈরি হচ্ছে এবং ওয়ারাস চুক্তি কীভাবে আসছে। এর পরের 4 নম্বর মডিউলে দেখো ঠান্ডা লড়াইয়ের প্রকাশ। এই যে ঠান্ডা লড়াইয়ের কথা বললাম, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হচ্ছে আমেরিকা রাশিয়ার মধ্যে, এর প্রকাশ ঘটছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশকে কেন্দ্র করে নানা রকম সংকট দেখা দিচ্ছে। সংকটটা কীভাবে দেখা দিচ্ছে না, সেই দেশের উপর কার নিয়ন্ত্রণ হবে, রাশিয়ার না আমেরিকার, এটা নিয়ে 2 দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। যেমন প্রথম হচ্ছে কোরিয়া সংকট দেখা দেয়। ভিয়েতনামেও তাই। ভিয়েতনামের ক্ষেত্রে প্রথমে এখানে ফ্রান্স অধিকার করে রাখে ভিয়েতনামকে, তখন এর নাম ছিল ইন্দোচীন।
এবং জেনেভা সম্মেলন হয়, দিয়েন বিয়েন ফু বলে একটি ঘটনা ঘটে, যার মধ্যে দিয়ে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান হয় এবং জেনেভা চুক্তির মধ্য দিয়ে এখানে আমেরিকা এসে হস্তক্ষেপ করে এবং আমেরিকা এখানে এসে দখল করে রাখে এবং আমেরিকার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম চলে ভিয়েতনামে হো চি মিনের নেতৃত্বে। তার দুটো পর্ব আছে ভিয়েতনামের এই সংকটে, প্রথমে ফরাসি পর্ব আর পরে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ব, দুটো আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদাভাবে প্রশ্ন আসে। এরপরে দেখো কিউবা সংকট। কিউবা হচ্ছে আমেরিকা যে মহাদেশ, নিচে দক্ষিণ আমেরিকা, তার নিচে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র রয়েছে কিউবা, আমেরিকার মূল ভূখণ্ড থেকে প্রায় 150 কিলোমিটার সমুদ্রে। এখন এখানে কিউবার যে ফিদেল কাস্ত্রো ছিলেন রাষ্ট্রপতি, তিনি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন এবং রাশিয়ার সাহায্যে তিনি এখানে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন। এটা জানতে পারে আমেরিকা। এখন আমেরিকা যখন জানতে পারে, সঙ্গে সঙ্গে আমেরিকা এই কিউবার চতুর্দিকে নৌবাহিনীর জাহাজ দিয়ে ঘিরে ফেলে, নৌ অবরোধ করে এবং একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, যাকে আমরা বলছি কিউবা সংকট। একটা সময় পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হয় যদিও। এরপরে দেখো রয়েছে ভারত চীন যুদ্ধ। ঠিক এই সময় 1964 নাগাদ ভারতের সাথে চীনের একটা যুদ্ধ হয় এবং কিছুদিন পরে আবার চীন কিন্তু তার জায়গায় ফিরে যায়। তা এখানে এই যে ঘটনাগুলো আছে, কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, ভারত, চীন, এগুলো সবই কিন্তু ঠান্ডা লড়াই এই টাইমের মধ্যে হচ্ছে এবং এগুলোকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে দেখো ইউরোপের কিউবা আছে, আমেরিকা মহারাষ্ট্রে, ভিয়েতনাম এশিয়ায়, কোরিয়া এশিয়ায়, ভারত চীন এশিয়ায়। তাহলে ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়ছে। তার উদাহরণ হচ্ছে এই সংকটগুলো। আর 5 নম্বরে আমরা দেখব যে অবস্টালিনবাদ মানে স্টালিনবাদের উল্টো দিক, বিপরীত। আগে স্টালিন পূর্ব ইউরোপে তার সোভিয়েতীকরণ করেছিলেন, সোভিয়েত রাশিয়ার সম্প্রসারণ করেছিলেন এবং এই সারা বিশ্ব জুড়ে রাশিয়ার সাথে রাশিয়া আমেরিকার সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে রেখেছিল, যাকে আমরা ঠান্ডা লড়াই বলছি। এই নীতি থেকে এখন সরে আসছে রাশিয়ার প্রেসিডেন্টরা ভাবছেন যে আর এই পূর্ব ইউরোপের এই সোভিয়েতীকরণ বা সারা বিশ্ব জুড়ে যে ঠান্ডা লড়াই, এটার চালানোর প্রয়োজন নেই, এতে আখেরে কোনো লাভ নেই, রাশিয়ার আরও বরঞ্চ ক্ষতি হচ্ছে এর মধ্য দিয়ে। তাই স্টালিনের যে নীতি, সেই নীতি থেকে তারা সরে আসছে সেই সময়কার প্রেসিডেন্টরা এবং উল্টো পথে তারা হাঁটছে, যাকে আমরা বলছি অবস্টালিনবাদ। এরপর আসছে দাতাতটা হচ্ছে এই যে দাতাত মানে হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া। আন্তর্জাতিক বোঝাপড়া বলতে এই যে কোনো দেশকে নিয়ে যদি কখনো সংকট তৈরি হয় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, তখন কখনো যুদ্ধের পরিস্থিতি না তৈরি করে পারস্পরিকভাবে বোঝাপড়ার ভিতর দিয়ে, আলাপ আলোচনার ভিতর দিয়ে এই সমস্যার সমাধান করা হবে এবং ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটানো হবে। তো এক্ষেত্রে এই যে পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যাকে কেন্দ্র করে, তাকে আমরা বলছি দাতাত। এরপরে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটছে। যখন এই দাতাত ব্যাপারটা চলে আসছে, তখন ঠান্ডা লড়াই আর কিন্তু থাকছে না। দুটি দেশ তখন বুঝতে পারছে ঠান্ডা লড়াই চালিয়ে 40 বছর ধরে ঠান্ডা লড়াই চালিয়ে কোনো আকারে লাভ নেই, অতএব আস্তে আস্তে কিন্তু ঠান্ডা লড়াইয়ের সমাপ্তির পথে এগোচ্ছে। এর চূড়ান্ত সমাপ্তি এর পরে আসছে। এরপরে দেখো 6 নম্বরে আছে সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়ন যেটা তৈরি হয়েছিল, যে রাশিয়া তার পাশে যে ছোটো ছোটো দেশগুলোকে এক প্রকার দখল করে সেখানে একটা ইউনিয়ন তৈরি করে রেখেছিল, এর কিন্তু ভাঙন ঘটছে এবং এইসব দেশগুলো আস্তে আস্তে যে যার মতো স্বাধীন হয়ে যাচ্ছে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে শুধু রাশিয়া থাকছে আর এই সব দেশগুলো একেবারে স্বাধীন হয়ে যাচ্ছে। তো এই ছিল তোমাদের সিলেবাসের প্রথম 6টি মডিউল। এরপরে আমরা আলোচনা করব যে বাকি আর 4টি যে মডিউল আছে সেই 4টি মডিউল নিয়ে আলোচনা করব। 7, 8, 9, 10 এই যে 4টি মডিউল আছে এই মডিউলে দেখব। দেখো এর আগে 6 নম্বর মডিউলে যে সোভিয়েত ইউনিয়নের পতন হলো, সেই পতনে কিন্তু রাশিয়ার যে গর্বাচভ ছিলেন, সেই গর্বাচভ কতটা দায়ী এটা একটা প্রশ্ন। কারণ গর্বাচভ দুটি নীতি নিয়েছিলেন, গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা, মুক্ত মন এবং উদার অর্থনীতি। এই দুটি নীতি নেওয়ার ফলে যে সোভিয়েত রাশিয়াভুক্ত যেসব ছোটো ছোটো দেশগুলো ছিল, তারা এই নীতির ফলে তারা স্বাধীন হয়ে যায়, সেখানে একটা মুক্ত বাতাস প্রবেশ করে এবং তারা সোভিয়েত ইউনিয়ন থেকে তারা ভেঙে বেরিয়ে আসে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে তৈরি হয় স্বাধীন কমনওয়েলথ যে রাজ্য বা দেশ, সেটা কিন্তু তৈরি হয়, সব দেশগুলো স্বাধীন হয়ে যায়। তা এইভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়নের পতনে এই গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা, গর্বাচভের এই নীতি কিন্তু অনেকটা দায়ী ছিল। এরপর 7 নম্বর মডিউলে দেখো যে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান। আমরা এর আগে যে ডিএসসি চীনের পেপারে দেখেছি যে 1949 সালের 1 অক্টোবর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ঘটে। এর মধ্যে দিয়ে বিশ্বের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে।
এশিয়া মহাদেশে একটা বৃহত্তর শক্তি হিসেবে এই চীনের উত্থান ঘটছে এবং চীন এশিয়ার প্রধান শক্তিতে পরিণত হচ্ছে। তখন রাশিয়া এবং আমেরিকার সাথে চীনের কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে। প্রথমে আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ হয়, পরবর্তীকালে কিন্তু সম্পর্ক অনেক ভালো হতে থাকে। আবার দেখো চীন সোভিয়েত সম্পর্কের ভাঙন। দেখো সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল 1949 নাগাদ বা 50-এর পরবর্তীকালে, সেও একটা সমাজতান্ত্রিক দেশ, আবার চীনও কিন্তু একটি সমাজতান্ত্রিক দেশ। তাই স্বাভাবিকভাবেই দুটি দেশের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে গিয়ে এই দুই দেশের মধ্যে আবার সম্পর্কের ভাঙন দেখা দেয়। তাই চীন সোভিয়েত সম্পর্কটাও কিন্তু আমাদের পাশাপাশি পড়তে হবে। এরপরে দেখো 8-এ আছে পশ্চিম এশিয়ায় সংকট। এশিয়ার পশ্চিম দিকে যে দেশগুলো আছে, আরব, ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, জর্ডন, ট্রান্স জর্ডন, এই সব জায়গায় একটা সংকটের আবির্ভাব ঘটে। কিভাবে সংকটের আবির্ভাব ঘটে না, প্যালেস্টাইন সংকট দেখা দেয়। প্যালেস্টাইন একটা দেশ এবং এই দেশে ইহুদিরা বাস করত। তো এবং এই প্যালেস্টাইন দখল করে রেখেছিল ইংল্যান্ড, অভিভাবক ছিল ইংল্যান্ড এখানকার। এখন প্যালেস্টাইনের ইহুদিরা তারা 1949 নাগাদ তারা একটা আলাদা দেশ তৈরি করে এর ভিতরে, যার নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জন্ম। এখন ইসরায়েল তৈরি করার ফলে আরব কান্ট্রির যে দেশগুলো রয়েছে, মুসলিম রাষ্ট্র, তারা কিন্তু এটা মেনে নিতে পারেনি, কারণ তাদেরই জায়গা দখল করে অন্য একটা বিদেশি জাতি তারা একটা আলাদা দেশ তৈরি করে নিয়েছে। ফলে আরব ইউনিয়ন মানে আরবের যেসব দেশগুলো, তারা এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য উদ্যত হয়। এবং মিশরের যে রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের, তা সেই গামাল আবদেল নাসের একটা পিএলও বলে একটা ইউনিয়ন তৈরি করে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। তার প্রধান ছিলেন তিনি, এবং এই আরব দেশগুলোকে নিয়ে একত্রিত করে সে বারবার এই ইসরায়েলকে আক্রমণ করেছে এবং ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু কখনোই পারেনি। কেন পারেনি? কারণ ইসরায়েলকে সমর্থন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। তার কারণ কি? কারণ আরব দেশগুলোকে কিন্তু সাপোর্ট করে সোভিয়েত রাশিয়া, এই কারণে ইসরায়েলকে সাপোর্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এখানে দেখো আরব ইসরায়েল যুদ্ধ হবে। আরব ইসরায়েল যুদ্ধ প্রায় 4টি যুদ্ধ হয়। তা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যেটা 1956, এরপর তার আগেও হয়, 1948 হয়, 1956, 1972 হয়। 1972 যেটা হয় তার নাম হচ্ছে ইয়ম কিপুরের যুদ্ধ। ইয়ম কিপুর হচ্ছে একটা উৎসবের নাম, ইসরায়েলের জাতীয় উৎসব। ওই উৎসবের দিনে এই আরব দেশগুলো আক্রমণ করে ইসরায়েলকে, যার ফলে একটা যুদ্ধ বাধে, যার নাম হচ্ছে ইয়ম কিপুরের যুদ্ধ। এরপরে চুক্তি হয়, অসলো চুক্তি। তো এই ইউনিটে আমরা দেখছি যে পশ্চিম এশিয়ার সংকট, বিশেষ করে প্যালেস্টাইন সংকট, ইসরায়েল সংকট, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধগুলো নিয়ে কিন্তু এই ইউনিটের আমাদের পড়তে হচ্ছে। এরপরে দেখো 9 নম্বর ইউনিটে রয়েছে উপনিবেশীকরণ। উপনিবেশবাদ আমরা এর আগের CC 12-এ পড়েছি যে একটা দেশ আরেকটা জায়গা দখল করে রাখে, সেটার ভিতর দিয়ে উপনিবেশ তৈরি হয়। কিন্তু এখন হচ্ছে উপনিবেশীকরণ। উপনিবেশের উল্টো হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফ্রিকা এবং এশিয়ার যেসব দেশগুলো পরাধীন ছিল, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি দখল করে রেখেছিল যেসব জায়গা, সেই সব দেশগুলো কিন্তু আস্তে আস্তে এবার সব স্বাধীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে উপনিবেশ আর হচ্ছে না, বরঞ্চ সেই সব উপনিবেশ স্বাধীন হয়ে যাচ্ছে। তাহলে উপনিবেশ হচ্ছে। এবং এগুলো কোথায় হচ্ছে দেখো, আফ্রিকা, ঘানা, আলজেরিয়া, কঙ্গো, কেনিয়া, এইসব দেশগুলো কিন্তু বিদেশি শক্তিরা দখল করে রাখে। এইসব দেশগুলো এখন আস্তে আস্তে সব স্বাধীন হয়ে যাচ্ছে। এরপরে দেখো শেষ ইউনিট যেটা রয়েছে 10 নম্বর, প্রতিরোধের রাজনীতি। প্রতিরোধ করছে নাগরিকদের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্য সারা বিশ্ব জুড়ে একটা আন্দোলন শুরু হচ্ছে। বর্ণ বৈষম্যবাদ দেখা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, দক্ষিণ আফ্রিকায়, এবং সেখানে এই বর্ণ বৈষম্যবাদের অবসান ঘটছে। হ্যাঁ, যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের যে ফাইটটা বাঁধে, সেটারও কিন্তু একটা সময় অবসান ঘটছে। এবং বিশ্বে দেখা দিচ্ছে নারীবাদী আন্দোলন। নারীবাদী আন্দোলন এর আগেও হয়েছে, কিন্তু এখন তার দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্বটা কিন্তু এখানে শুরু হচ্ছে। তো এই ছিল তোমাদের অল ওভার সিলেবাস, যেখানে 10টা ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে এরকম ডিটেলসে আমি তোমাদের বললাম, তোমাদের যাতে সুবিধা হয় এবং তোমরা যখন যেখানে টিউশন পড়ছো সেখানে তোমরা বুঝতে পারবে যে স্যার কখন কোন প্রশ্ন কি লেখাচ্ছে, কোন ইউনিট থেকে লেখাচ্ছে, এবং কলেজে যে তোমরা ক্লাসগুলো করবে সেখানেও তোমরা বুঝতে পারবে যে কোন স্যার কি পড়াচ্ছেন, কোন ইউনিট থেকে পড়াচ্ছেন। সিলেবাসটা একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে, তার জন্য আমার এই ভিডিও লেকচার ক্লাসের অবতারণা। তা যাই হোক, এই ছিল তোমাদের অল ওভার সিলেবাস। তোমরা এই সিলেবাসকে সামনে রেখে এই সিলেবাসের ইউনিট এগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং প্রায় সময় মাঝে মাঝে দেখবে।
দেখলে তোমরা বুঝতে পারবে এবং আবার রিমাইন্ড করতে পারবে যে পুরো ঘটনাটি কিন্তু এই রয়েছে। আর তোমাদের সাজেশনের পেপারের সাজেশনের ভিডিও আমি এর আগে দিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওটিও অবশ্যই তোমরা দেখে রাখবে।